আইনের যত কিছুই আছে, আইন শাস্ত্রের যা কিছুই আছে, যতটুকু জানা মতে আমি অল্প স্বল্প জ্ঞানে যতটুকু জানি, সব কিছুই রোমানদের দিয়েই তৈরি হয়েছিল। আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে সিসেরো সম্পর্কে কিছু বলতে গেলে এই লেখাটা আমি পেয়েছি শেখর বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বছর তিনেক আগে, বা বছর তিনেক বা চারেক এরকম একটা সময় হবে। এখানে সাল তারিখগুলোকে আমি খ্রিস্টাব্দ হিসেবে আপনারা ধরে নেবেন। সিসেরো হচ্ছে রোমের প্রজাতন্ত্রের শেষ অঙ্কের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। সিসেরো রোমের প্রজাতন্ত্রের শেষ অঙ্কের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। একাধারে রাজনীতিবিদ, প্রসিদ্ধ আইনজীবী, অসাধারণ বাগ্মী, সুলেখক, কবি ও দার্শনিক। প্রাচীন ল্যাটিন গদ্য সাহিত্যে তার অবদান এক স্বর্ণযুগের সূচনা করে। গ্রিসে যেমন ডেমোস্থেনিস, প্রাচীন রোমে সিসেরো সেই একই গোত্রের। রোমের ইতিহাসে তার বাগ্মিতা অবিস্মরণীয়। সিসেরোর রচিত দর্শনের প্রবন্ধ, কিছু বক্তৃতা, কিছু চাঞ্চল্যকর মামলার সওয়াল এতকাল পরেও বিদ্যমান আছে। সাহিত্যিক মূল্য ছাড়াও সে যুগের রোমের ইতিহাস জানতে এবং এই রচনাগুলোর অবদান অতুলনীয়। যদিও বাগ্মী এবং আইনজীবী হিসেবে সিসেরো খ্যাতি, নিজেকে তিনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা মনে করতেন এবং তার জন্য যথেষ্ট গর্বিতও ছিলেন। রোমের পত্তন 753 সালে শুরু হয়েছিল রাজতন্ত্র দিয়ে। 509 সাল থেকে প্রজাতন্ত্রের আরম্ভ, চলে 27 সাল পর্যন্ত। তারপর আবার সম্রাট সিসেরো এই প্রজাতন্ত্রকালীন সময়ের শেষ অধ্যায়ের এক খ্যাতনামা ব্যক্তিত্ব। প্রথম শতাব্দীর অরাজকতা ও গৃহযুদ্ধের মধ্যে ও পরে জুলিয়াস সিজারের স্বৈরাচারের সময়ে প্রজাতন্ত্র বাঁচিয়ে রাখতে তার সচেষ্ট প্রচেষ্টা ছিল অতুলনীয়। দেশের এক চরম সংকটকালে প্রজাতন্ত্রকে বাঁচিয়ে রাখতে আর জনবিদ্রোহ শান্ত করে দেশে শান্তি ফিরিয়ে আনায় সিসেরোর ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই জন্য তাকে সে সময় দেশজনক প্যাটার পার্টিয়ে তুলনা করা হয়। PATR আখ্যা দেওয়া হয়। সিসেরোর জন্ম 106 সালে ইতালির আরপিনাম শহরে। আরপিনাম রোম থেকে আনুমানিক 100 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বে পাহাড়ি অঞ্চলে। এই সূত্রে রোমান নামকরণ নিয়ে একটু বলা উচিত। আমাদের কুলীন ব্রাহ্মণদের গোত্র, মেল ইত্যাদির সঙ্গে রোমান নাম অনেকটা মেলে। নামের প্রথম প্রিনোমেন, যে নামে পরিবারের সকলের কাছে পরিচিত, এরপর নোমেন, বাপের নাম, বংশের নাম, শেষে কগনোমেন, বংশ শাখার নাম। এই হিসাবে টুলিয়াস বংশের সিসেরো শাখার মার্কাসের জন্ম। ল্যাটিনে সিসেরো মানে ছোলা। সিসেরোর কোনো পূর্বপুরুষ হয়তো ছোলা চাষি বা ব্যবসায়ী ছিলেন, আর সেই থেকেই পরবর্তী বংশধরেরা সিসেরো নামে পরিচিত। মূল গল্প শুরুর আগে রোমের তৎকালীন রাজনৈতিক কাঠামো সম্পর্কে একটু বলা দরকার। রোম প্রজাতন্ত্রের শাসনভার ছিল এক সিনেটের উপর। সিনেটের সদস্য সংখ্যা ছিল 600। সিনেটের সদস্য কিন্তু জনসাধারণের নির্বাচন দ্বারা হতো না। সদস্যদের অন্তর্ভুক্তি ঠিক হতো এক সেন্সার দ্বারা অথবা এক সিনেটের সাধারণ অধিবেশনে। কোনো সরকারি বেতন ছিল না তার সদস্যদের, আবার তারা কোনো ব্যবসায়ও যুক্ত থাকতে পারত না। তাই সদস্য হতে গেলে প্রাথমিক শর্ত হলো ব্যক্তিগত ধনের পরিমাণ জানানো। বিভিন্ন সময়ে এই স্থাবর এবং অস্থাবর ধনের পরিমাণ নিম্নতম সীমা বাধা থাকত। এছাড়া আরেকটা বড় যোগ্যতার পরিমাপ ছিল বংশ পরিচয়। প্যাট্রিসিয়ান, রোমের আদিবাসী সম্ভ্রান্ত শ্রেণী তাকে হতে হবে। যদিও পরে এই নিয়ম শিথিল করে ইতালির অন্যান্য অঞ্চলের ধনী ব্যবসায়ীদের মধ্যে থেকেও কিছু সিনেটর নিযুক্ত হয়। সদস্যদের স্থায়িত্ব আমরণ। একবার সদস্য হলে কোনো গুরুতর অপরাধে অভিযুক্ত না হলে সদস্য পদ থেকে বিচ্যুত হয় না। সিনেটের প্রধান দুজন কনসাল। সব অধিবেশন
পরিচালনার দায়িত্ব এদের। কার্যকালের সময়সীমা মাত্র 1 বছর। ভোটের মাধ্যমে সিনেটরদের মধ্য থেকে এদের নির্বাচন হতো। দেশের দৈনন্দিন শাসন, বৈদেশিক নীতি ও যুদ্ধ ঘোষণার দায়িত্ব এদের উপরে সেন্সরের দেশ পরিচালনার কোনো দায়িত্ব ছিল না। এদের মূল কাজ সিনেটর ও কনসালদের উপরে নজর রাখা, আর এদের জনসংখ্যার গণনা কার্যক্রম পরিচালনা করা। এদের কর্মকাল 5 বছর। কনসালের নিচে প্রেটের PRAETOR, কোয়েস্টার QUESTOR আর অ্যাডেলি AEDILE। এদের সাহায্যে কনসাল রাজ্য পরিচালনা করত। বৈদেশিক শত্রুর আক্রমণে অথবা দেশের আভ্যন্তরীণ গোলযোগের সময় সিনেট জরুরি অবস্থা ঘোষণা করে কনসালকে সবসময় কর্তা বা ডিক্টেটর করত। কিন্তু আইন অনুযায়ী 6 মাসের বেশি ডিক্টেটর ক্ষমতা থাকতে পারে না। যদিও কিছু সময়ে এই ক্ষমতার অপব্যবহারের নিদর্শন দেখা যায়, যেমন পম্পেইর সাথে গৃহযুদ্ধের পর সিজারের নিজেকে আমরণ ডিক্টেটর ঘোষণা করা, মারিয়াসের আর সালার দলের রোমে দাঙ্গা আর গণহত্যার পর সালার 10 বছরের জন্য ডিক্টেটর হওয়া। সিনেটের কিন্তু আইন জারি করার ক্ষমতা ছিল না। সিনেটে আইনের প্রস্তাব আনা হতো এবং বিতর্কের পর সেই প্রস্তাবের বিল জনসাধারণের অনুমোদনের জন্য প্লেবিয়ান কাউন্সিলে পেশ করা হতো। প্লেবিয়ান কাউন্সিল জনসাধারণের আইনসভা। সমস্ত গোষ্ঠীগুলি এই সভার সদস্য। সব অধিবেশনেই সকল গোষ্ঠীর প্রতিনিধিদের হাজির থাকতে হতো। কোনো প্যাট্রিসিয়ানের প্লেবিয়ান কাউন্সিলের বক্তৃতা দেওয়া বা অংশগ্রহণ করার অধিকার ছিল না। প্লেবিয়ান কাউন্সিলের প্রধান 10 জন ট্রিবিউন, যদিও এই 10 জনের সকলেই একই ক্ষমতা অধিকারী। শাসনের সুবিধার জন্য এদের মধ্যে কাজের ভাগ ছিল। এদের প্রত্যেকেরই ভেটো দেওয়ার ক্ষমতা ছিল। প্রত্যেকেই সভার অধিবেশন ডাকতে পারত। পদাধিকার বলে এই ট্রিবিউনরা সকলেই সিনেটের সদস্য। আইন প্রণয়ন ছাড়াও প্লেবিয়ান কাউন্সিলের বিচারের অধিকার ছিল। এই জন আদালতের নিয়ম একটু আলাদা। বাদী এবং প্রতিবাদী দুদলের উকিল সভায় বক্তৃতার পর ভোটের মাধ্যমে দোষী কি নির্দোষী নিরূপিত হতো। রোমে আদালত একজন প্রিয়েটর এর হাতে আদালতের ভার থাকত। তিনি বিচারপতির ভূমিকা নিতেন। সব মামলাতেই জুরি থাকত। জুরি সংখ্যা মামলার গুরুত্ব অনুযায়ী ঠিক করা হতো। কোনো কোনো মামলায় জুরির সংখ্যা 200 জন হতে পারত। সাধারণত সিনেটর ও ধনী ব্যবসায়ীরাই জুরি হতো। আদালতের অধিবেশন রোমান ফোরামের খোলা জায়গায় হতো। বিচারের রায় ঠিক হতো জুরিদের ভোটে। দুপক্ষের সওয়াল ও সাক্ষী সাবুত পেশ করার পর জুরিদের ভোট দেওয়া হতো। ভোটের ফল অনুযায়ী দোষী কি নির্দোষী সাব্যস্ত হতো। জুরিদের ভোট পাওয়ার জন্য ঘুষের ব্যাপক প্রচলন ছিল। মামলায় দোষীর বেকসুর খালাসের অনেক নজির পাওয়া যায়। বিচারপতির মূল ভূমিকা ছিল আদালতের অধিবেশন পরিচালনা করা আর জুরিদের রায় অনুযায়ী দোষীর শাস্তি নির্ধারণ। অনেকটা আমেরিকান সিনেটের মতো। রোমের সিনেটেও দুটি রাজনৈতিক দল, রক্ষণশীল দল অপটিমেটস আর উদারপন্থী পপুলারিস। রক্ষণশীল দলই বেশিরভাগ সময়ে সংখ্যাগরিষ্ঠ থাকত, আর তাদের সাথে উদারপন্থীদের ক্ষমতার লড়াই চলত। এই লড়াই বিভিন্ন যুগে রক্তাক্ত গৃহযুদ্ধের আকার নেয় এবং শেষে প্রজাতন্ত্রের ইতি ঘটায়। পপুলারিস্টদের একটা বড় বল প্লেবিয়ান কাউন্সিল প্রায় সবকালেই ছিল এদের সমর্থক। এদের জোরেই গ্রেসিয়াস, মারিয়াস, জুলিয়াস সিজার ভিন্ন ভিন্ন কালে রক্ষণশীলদের অনাচারের বিরুদ্ধতায় সক্ষম হন। এবার মূল কাহিনীতে আসা যাক। সিসেরোর ছাত্রাবস্থায় মেধাবী ছাত্র হিসেবে খ্যাতি ছিল। ল্যাটিন এবং গ্রিক দুই ভাষাতেই যথেষ্ট ব্যুৎপত্তি অর্জন করেন।
তখনকার যুগে রোমান সমাজে গ্রিক ভাষা না জানলে শিক্ষিত বলে গণ্য করা হতো না। ছাত্রাবস্থায় সিসেরো বেশ কয়েক বছর অ্যাথেন্সে কাটান। সেখানে গ্রিক কাব্য, নাটক, দর্শন অনুশীলন করেন। গ্রিসে থাকাকালীন বেশ কিছু গ্রিক দার্শনিকদের রচনা ল্যাটিনে অনুবাদ করেন। এই গ্রিসেই তার বাগ্মিতার পাঠ গ্রহণ। রোমে প্রত্যাবর্তনের পর আইন শিক্ষার জন্য তিনি খ্যাতনামা আইনজীবী কুইন্টাস মার্কিয়াস সেভিয়ার এর অধীনে শিক্ষানবিশ হিসেবে 5 বছর থাকেন। এই সময় বেশ কিছু সহকর্মীর সঙ্গে তার বন্ধুত্ব হয়, যারা আজীবন সিসেরোর ঘনিষ্ঠ ছিলেন। এই বন্ধুদের মধ্যে সবচেয়ে নামকরা ছিলেন টিটাস পম্পেয়াস, যিনি পরে অ্যাটিকাস নামে পরিচিত হন। এই অ্যাটিকাসকে লেখা চিঠিগুলো পুরনো ল্যাটিন সাহিত্যের এক অমূল্য সম্পদ। নানা বিষয় নিয়ে লেখা এই চিঠিগুলি দৈনন্দিন জীবন, রোমের রাজনীতি, নিজের মামলার বিবরণ, জীবন দর্শন, রোমের অর্থনীতি, স্বরচিত কবিতা ইত্যাদিতে সমৃদ্ধ। সিসেরোর কর্মজীবনের শুরু আইনজীবী হিসেবে, যদিও রাজনীতি করার ইচ্ছা ছিল প্রবল, কিন্তু সামরিক বাহিনীতে যোগ দেওয়ার প্রবল অনীহা। তিনি নিজেকে রোমের যুব সমাজের রক্ষণশীল দলের অন্যতম প্রধান চিন্তাবিদ বলে মনে করতেন। আনুমানিক 81 সালে এক বিখ্যাত মামলায় আইনজীবী হিসেবে প্রথম নাম করেন। সেক্সটাস রসিয়াস নামে এক ব্যক্তিকে পিতৃহত্যার দায়ে গ্রেপ্তার করা হয়, কিন্তু মামলা অবধি অপেক্ষা না করে তার পিতার জমি ও বসতবাড়ি সরকার দখল করে নিলামে বিক্রি করে দেয়। সিসেরো আসামিপক্ষের উকিল নিযুক্ত হন। আসামিকে বেকসুর খালাস করিয়ে আসল খুনিদের নাম আদালতে প্রকাশ করেন। কর্নেলিয়াস সালা তখন রোমের ডিক্টেটর। তার ঘনিষ্ঠ মহলের একজন এই মিথ্যা মামলার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। সিসেরো প্রকাশ্য আদালতে এই ষড়যন্ত্র ফাঁস করে দেন। সাজেগনাসের আসল উদ্দেশ্য ছিল অভিযুক্ত ব্যক্তির পিতার জমি গ্রাস করা। সিসেরো এই মামলার মধ্য দিয়ে প্রতিপন্ন করেন যে সালার ঘনিষ্ঠ লোকেরা তার ডিক্টেটরশিপের সুযোগ নিয়ে দেশে স্বৈরাচার চালাচ্ছে, যথেচ্ছাচার চালাচ্ছে। এই মামলায় তিনি যথেষ্ট সাহসের পরিচয় দেন। এতে সালার কোপ দৃষ্টিতে সিসেরো পড়ে, ফলে নিজেকে বাঁচাতে কয়েক বছরের জন্য দেশ ছাড়তে বাধ্য হন। 79 সালে সিসেরোকে গ্রিস, এশিয়া মাইনর আর রোড আইল্যান্ড এ ভ্রমণে দেখা যায়। গ্রিসে অ্যাটিকাসের সৌজন্যে অনেক দার্শনিকদের সান্নিধ্যে আসে। অ্যাথেন্সে কয়েক মাস অ্যাপোলোনিয়াস মলনের কাছেও বাগ্মিতার পাঠ নেন। দেশে প্রত্যাবর্তনের পর অনেকটা সক্রিয় রাজনীতিতে যোগদান। কর্নেলিয়াস সালা ছিলেন একজন প্যাট্রিসিয়ান। তার নেতৃত্বে যে গৃহযুদ্ধ হয় তার পরিণাম সাধারণ ব্যক্তিদের স্বাধীনতা অনেকাংশে ক্ষুণ্ণ ও অভিজাত প্যাট্রিসিয়ান শ্রেণীর ক্ষমতা লাভ। ফলত প্রজাতন্ত্রের নামে অলিগার্চ সিসেরো যদিও প্যাট্রিসিয়ান না পপুলারিস দলের সঙ্গেও তার মতের মিল ছিল না। সিসেরো প্যাট্রিসিয়ান এর সাথেও যেমন তার ভাব ছিল না, পপুলারিস্ট দলের সঙ্গেও তার ভাব ছিল না, তার মতের মিল ছিল না। তাই প্যাট্রিসিয়ান না হয়েও অপটিমিস্টরা তাকে তাদের নিজের লোক হিসেবে মনে করত। 75 সালের নির্বাচনে তিনি 20 জন কোয়েস্টরের একজন হন। তিনি সিলিচ এর সরকারি তহবিলের পরীক্ষক রূপে নিযুক্ত হন। তার কাজের সততা সিলিচ এর জনসাধারণের প্রশংসা অর্জন করে। এরপর ধাপে ধাপে তিনি 1969 সালে অ্যাডিল এবং 63 সালে প্রেটর হন। যদিও এই সময় তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন, পাশাপাশি আইন ব্যবসাও চালিয়ে যান। এ সময় তার সবচেয়ে বিখ্যাত মামলা গেইসাস ভ্যারিস এর বিরুদ্ধে। গেইসাস ভ্যারিস রাজ্যপাল ছিলেন 4 বছর। সিলিচ রোমের এক বড় উপনিবেশ। সেই আমলে প্রাদেশিক শাসনকর্তাদের বিপুল ক্ষমতা, মোটামুটিভাবে প্রদেশের অধিবাসীদের দণ্ডমুণ্ডের অধিকর্তা। কেন্দ্রীয় তহবিলে অর্থ পাঠানো ছাড়া রোমের শাসন থেকে মুক্ত। ভ্যারিসের শাসনকালে সিসিলিস একরকম ব্যাপক লুণ্ঠন, মিথ্যা অভিযোগে ধনীদের সম্পত্তি গ্রাস, মন্দিরে
সঞ্চিত অর্থ অলঙ্কারাদি আত্মসাৎ, চাষিদের থেকে অমানুষিক উপায়ে কর আদায় ইত্যাদি। সারা সিসিলিস অত্যাচারে হাঁপিয়ে উঠেছিল। একমাত্র নালিশের জায়গা রোম, কিন্তু রাজ্যপালের শাসনকালে সিনেটের কোনো এখতিয়ার নেই তার বিচার করা অথবা কাজে হস্তক্ষেপ করা। এক উৎপীড়িত ধনী ব্যবসায়ী রোমে পালিয়ে এলে সিসেরো শরণাপন্ন হন। সিসেরো তাকে আশ্রয় দেন এবং কিছুকাল পরে ফ্যারেস এর রোমে প্রত্যাবর্তনের পর তার বিরুদ্ধে অনাচার, প্রজা উৎপীড়ন ও উৎকোচ গ্রহণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। তিনি নিজের সাক্ষী ও প্রমাণ সংগ্রহের জন্য প্রায় 3 মাস সিলিচ এর বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন। ভ্যারিস ধনী ও সম্ভ্রান্ত প্যাট্রিসিয়ান, তাই অপটিমেটরা তার উপর সহানুভূতিশীল ছিলেন। মামলা উঠিয়ে নেবার জন্য প্রভাবশালী নেতাদের ক্রমাগত চাপ আসে, কিন্তু সিসেরো অনড় ছিলেন। মামলা শুরু হয়। সিসেরো জ্বালাময়ী সওয়ালে এবং সাক্ষ্য প্রমাণে দিতে জুরিরা অভিভূত। জুরিদের উৎকোচ দিয়েও কোনো সুরাহা হলো না। পরাজয় অবশ্যম্ভাবী দেখে ভ্যারিস স্বেচ্ছায় নির্বাসনে যান আর সরকার তার সম্পত্তি অধিগ্রহণ করে। সিসিলিস এর উৎপীড়িতদের মধ্যে অর্থ বিলিয়ে দেয়। এই মামলায় সিসেরোর ভাষণগুলি ও বিবরণ আজও বিদ্যমান। এই মামলার পর অপটিমেট দলের সাথে তার সম্পর্ক শিথিল হয়ে যায়, তাই গতি নিতে হয় পম্পেইয়ের উপর। তখন পম্পেইয়ের ভাগ্যাকাশে সূর্য মধ্য গগনে। স্পেন, ক্যাপিডোসিয়া, পন্টাস ও সিজিয়ারের যুদ্ধে জয়লাভ ও দেশসমূহে রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে তার অধীনে বিপুল সেনাবাহিনী। এই পম্পেইয়ের অনুগতদের সাহায্যে 63 সালে নির্বাচনে সিসেরো কনসাল হন। কনসাল থাকার পর তার জীবনের সবচেয়ে প্রশংসাযোগ্য ঘটনা ক্যাটিলিনিয়া কনস্পিরিস দ্বারা রোমের বিপর্যয় ঠেকানো। লুসিয়াস সার্জিয়াস ক্যাটালিনিয়া সিনেটের সদস্য ও প্যাট্রিসিয়ান। এর পূর্বপুরুষেরা রোমের রাজা নুমার বংশোদ্ভূত বলে দাবি করে। ক্যাটিলিনিয়া ও আরও কয়েকজন সিনেটর মিলে বর্তমান কনসালকে হত্যা করে রোমের প্রজাতন্ত্রের উচ্ছেদ করার এক গভীর ষড়যন্ত্র করে। বেশ কিছু গ্ল্যাডিয়েটর এবং ইতালির বিভিন্ন অঞ্চল থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত দাসদের নিয়ে রোমের কিছু দূরে এক সেনাবাহিনীও মোতায়েন করে। অনেকের মতে সিজার এবং ক্যাসিয়াস এই চক্রান্তে প্রত্যক্ষভাবে যুক্ত না হলেও এদের কাছে সায় ছিল। সিসেরো সময় মতো নিরাপত্তার ব্যবস্থা নিয়ে চক্রান্তদের পরিকল্পনা বানচাল করে দেন। চক্রান্তে যুক্ত 4 জন সিনেটর গ্রেপ্তার হয় এবং সিনেটের এক অধিবেশনে এদের বিচার হয়। বিচারে মৃত্যুদণ্ড কার্যকর হয়। ক্যাটিলিনা রোম থেকে পালিয়ে দলীয় সেনাবাহিনীতে আশ্রয় নেয়। সিনেটের নির্দেশে 2 প্রাক্তন সেনানায়কের অধীনে 2 সেনাদলের যৌথ আক্রমণে ক্যাটিলিনিয়ার দল সমূলে বিনষ্ট হয়। যুদ্ধে ক্যাটিলিনা নিহত হন। রোমকে বিপর্যয় থেকে উদ্ধারের জন্য সিনেট কৃতজ্ঞতা স্বীকার করে সিসেরোকে দেশজনক উপাধিতে ভূষিত করেন। এরপর 4-5 বছর উল্লেখযোগ্য বিশেষ কিছু ঘটনা তার জীবনীতে দেখা যায় না। এরপর উল্লেখযোগ্য ঘটনা: 61 সালে সিসেরো রোম থেকে নির্বাসন। 58 সালে ক্লডিয়াস পালচিয়ান নামে প্লেবিয়ানদের এক ট্রিবিউন সিসেরোর বিরুদ্ধে জনতা আদালতে এক অনাচারের মামলা আনে। তার দাবি, ক্যাটিলিনিয়া কনস্পিরেসিতে অভিযুক্ত 4 জন সিনেটরকে সিসেরো বিনা বিচারে প্রাণদণ্ডে দণ্ডিত করেন। আদালতে এদের বিচার হয়নি। সিসেরো তার কনসাল পদের বলে সেনেট মারফত যে প্রাণদণ্ড ঘটায় তা আইনসম্মত নয়। জনতার বিচারে সিসেরো দোষী সাব্যস্ত হন। বিক্ষুব্ধ জনতা সিসেরোর বসতবাড়ি আগুনে ভস্মীভূত করে। সিসেরোকে রোম থেকে নির্বাসিত করা হয়। এর পরবর্তী 2 বছর তিনি গ্রিসে কাটান। বাল্যবন্ধু অ্যাটিকাসের অর্থসাহায্য। ক্লডিয়াসের ক্ষমতাচ্যুতি এবং মৃত্যুর পর সিনেট আবার সিসেরোকে দেশে ফিরে আসার অনুমতি দেন। দেশে ফিরে আবার তিনি রাজনীতিতে সক্রিয় হন। সিনেটকে বাগ্মিতায় অভিভূত করেন। সরকার থেকে নিজের পূর্ণ সম্পত্তি নাশের
জন্য ক্ষতিপূরণ পান। 51 সালে সিলিসিয়ার রাজ্যপাল নিযুক্ত হন এবং 2 বছর দেশের বাইরে কাটান। দেশে ফিরলেন অরাজকতার মধ্যে। 50 সালেই পম্পেই আর সিজারের মধ্যে দ্বন্দ্ব জটিল হতে শুরু করে। 49 সালে সিজার সৈন্যবাহিনী নিয়ে রোমের পথে ইতালির শহরগুলো একের পর এক নিজের অধিকারে আনেন। সে সময় সিসেরো পম্পেই এর দলের সাথে রোম থেকে পালান। সিজারের সঙ্গে অবশ্য তার নিজের কোনো ব্যক্তিগত বিরোধিতা ছিল না, কেবল নীতিতে অমিল। রোম ছাড়লেন শুধুমাত্র পম্পেয়ের আনুগত্যের কারণে। 48 সালে পম্পেয়ের সেনার সঙ্গে ফ্যালেসাসে আসেন। সিজারের বাহিনীর কাছে পরাজয় তিনি যুদ্ধের আগেই উপলব্ধি করতে পেরেছিলেন। বন্ধুদের মধ্যে অনেকে তাকে রোম ছাড়ার নির্বুদ্ধিতার জন্য পরে তিরস্কারও করেছে। যুদ্ধে সিজারের জয় হয় এবং পম্পেয়ের সমুদ্রপথে মিশরের দিকে পলায়ন করে। সিজার অবশ্য সিসেরোকে ক্ষমা করেন। প্লুটার্কের বিবরণে সিসেরোকে আলিঙ্গন করার কথা পাওয়া যায়। সিসেরো রোমে ফিরে আসেন ও সিনেটে যোগ দেন। সিজার রোমে ডিক্টেটর থাকাকালীন সিজারের সাথে কোনো সংঘাতে যাননি। সিজারের নির্দেশ মাফিকই কাজ চালিয়ে যেতেন। বোধহয় আশা ছিল যে পুরনো দিনের প্রজাতন্ত্র আবার ফিরে আসবে। এই সময়কার সিসেরোর মামলার বিবরণে দেখতে পাওয়া যায় যেসব মামলায় সিজার নিজে বিচারপতির আসন গ্রহণ করেছেন। সিসেরোর সওয়ালের আরম্ভ ও সমাপ্তি সিজার স্তুতি নিয়ে। সিজার হত্যাকাণ্ড হত্যার ষড়যন্ত্রে সিজারের কোনো ভূমিকা ছিল না, কিন্তু এই কাজে তার সায় ছিল। হত্যাকারীরা সবাই অপটিমেট দলে। পরে সিনেটের অধিবেশনে যখন মার্কাস অ্যান্টোনিয়াস ষড়যন্ত্রকারীদের ক্ষমা করার প্রস্তাব আনেন, সে সময় সিসেরো ওর ভাষণে সিজারের শাসনের নিন্দায় ও কাজের সমালোচনা কটূক্তিতে ভরা ছিল। সিসেরোর এক রচনায় 45 সালে মার্কাস অ্যান্টোনিয়াস ও ট্রিবোনিয়াস এ সিজার হত্যার এক ষড়যন্ত্রের কথা পাওয়া যায়। এর সত্যতা যাচাই করা দুরূহ, তবে আর কোনো ঐতিহাসিকদের রচনায় এর কোনো রকম ইঙ্গিতও মেলে না। সিজারের মৃত্যুর পর সিসেরো আর মার্কাস অ্যান্টোনিয়াস রোমের দুই বিপক্ষ দলের নেতা। মার্কাস অ্যান্টোনিয়াস কনসাল ও সিজারের অনুগতদের নেতা। সিসেরো অ্যান্টোনিয়াসের প্রতি কাজের সমালোচক। অ্যান্টোনিয়াস যখন সিজার হত্যার অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী ডেসিমাস ব্রুটাসের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে গল এর মুটিনা শহর অবরোধ করেন, তখন সিসেরো অ্যান্টোনিয়াসকে রোমের শত্রু বলে অভিহিত করেন। এই প্রসঙ্গে একটু বলা দরকার যে সিজার হত্যার প্রধান ষড়যন্ত্রকারীরা হত্যার অব্যবহিত পরেই বিভিন্ন অজুহাতে রোমের বাইরে চলে যায়। সিনেটের অনুমোদন আদায় করে অনেকেই ইতালির বাইরে এর প্রদেশগুলিতে রাজ্য শাসনে নিজেদের নিযুক্ত করেন, যেমন ক্যাসিয়াস সিরিয়ায়, মার্কাস ব্রুটাস ম্যাসেডোনিয়াতে, ডেসিমাস ব্রুটাস সিসিলিয়াস গল প্রদেশে। এ সময়কার সিসেরোর সিনেটের ভাষণগুলি শুধু অ্যান্টোনিয়াসের উপর বিষোদ্গারে ভরা। এই ভাষণগুলো ফিলিপ্পিস নামে খ্যাত। এই ফিলিপ্পিস নামটা সিসেরোর নিজের দেওয়া। ডেমোস্থেনিসের অনুকরণে ম্যাসেডোনিয়ার দ্বিতীয় ফিলিপ এর বিরুদ্ধে এর রচনা ও বিভিন্ন ভাষণসমূহ ডেমোস্থেনিস ফিলিপ্পিস নাম দিয়ে সংকলন করে। এর পরের ঘটনাসমূহ পড়ুন। ফিলিপি যুদ্ধে ব্রুটাস ও ক্যাসিয়াসের পরাজয় এবং প্রাণনাশের পর অক্টাভিয়ান, লেপিডাস ও অ্যান্টোনিয়াস মিত্রতা। এই তিনজন একত্রিতভাবে রোম সাম্রাজ্য পরিচালনার ভার নেন। ইতিহাসের নাম সেকেন্ড ট্রিমভারেট। এদের প্রথম কাজ সিজার হত্যায় প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্তদের নামের তালিকা করা ও তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করা। এই তালিকা রোমান ফোরামে সিনেটের বাইরে বিজ্ঞাপিত করা হয়। তালিকার প্রথম নামই সিসেরোর এবং তার ভাই
কুইন্টাসের সিসেরো ইতালি থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু মেসিডোনিয়াগামী এক জাহাজে ফেরার পথে ঘাতকের হাতে প্রাণ হারান। তার ছিন্ন মুন্ডু ও 2 হাত ফোরামে প্রদর্শিত হয়। কুইন্টাস রোমে নিজের বাড়িতেই নিহত হন। সম্ভবত 79 সালে সিসেরো বিবাহ করেন। তার পত্নী ট্রেন্টেনার ধনী প্লেবিয়ান পরিবারের মেয়ে। বিবাহের যৌতুকেই বোধহয় সিসেরোর অর্থাগম ও সিনেটে প্রবেশের অধিকার মেলে। বিবাহের প্রথম সন্তান কন্যা তুলিয়া। বেশ কিছু বছর পর পুত্র মার্কাস জন্মায়। কন্যা তুলিয়া তার খুব প্রিয় ছিল। কন্যার সন্তান প্রসবের সময় অকাল মৃত্যু তাকে নিদারুণভাবে আঘাত করে। অ্যাটিকাসকে লেখা চিঠিতে কন্যাহারা পিতার করুণ বিলাপ পাওয়া যায়। সিসেরোর একই পুত্র মার্কাস তুলিয়াস সিসেরো মাইনর। সিসেরো চেয়েছিলেন যে পুত্র তারই মতো আইনজীবী হোক আর দর্শন নিয়ে চর্চা করুক, কিন্তু পুত্রের ঝোঁক যুদ্ধবিদ্যায়। তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং বেশ নাম করেন। অক্টাভিয়ানের আমলে মার্কাস মাইনর কনসাল হন। তিনি অক্টাভিয়ানের এক সেনাধ্যক্ষ হিসেবে অ্যাক্টিমামের যুদ্ধে অংশগ্রহণ করেন। শেষ জীবনে প্রথম স্ত্রী টেরেন্টিনার সাথে সিসেরোর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এর সঠিক কারণ পাওয়া যায় না। সম্ভবত 45 কি 46 সালে তিনি আবার বিয়ে করেন তার চেয়ে বয়সে অনেক ছোট পাবলিয়া নামে এক নারীকে। সিসেরোর রাজনীতি ও দর্শনের উপর লেখা বই, প্রায় 100 খানেকের মতো বক্তৃতার সংকলন, 1000 খানেকের মতো চিঠি পাওয়া গেছে, বেশিরভাগই ল্যাটিনে, তবে বইয়ের বেশ কিছু গ্রিক ভাষায়। রোমে ভ্যান্ডাল ও গথদের ধ্বংসলীলা এড়িয়ে এবং ইউরোপের অন্ধকারময় মধ্যযুগ পার হয়ে কি করে যে এই রচনাগুলো আজও পাওয়া যায় তা সত্যি বিস্ময়কর। রেনেসাঁসের যুগে ইতালিতে সিসেরোর চর্চা শুরু হয়। পেত্রার্ক সিসেরোর পত্রাবলী অনুসন্ধান করে বার করেন, তার অনুলিপি করিয়ে দেশের বিভিন্ন ক্যাথলিক মনাস্ট্রিতে রাখেন। ইরেসমাস, মার্টিন লুথার, জন লক সিসেরোর দার্শনিক রচনা দ্বারা অনেকাংশে প্রভাবিত। সিসেরোর মৃত্যুর প্রায় 40 বছর বাদের এক ঘটনা। অক্টাভিয়ান, তখন অগাস্টাস রোমের সম্রাট, একদিন তার এক নাতিকে সিসেরোর এক বই পড়তে দেখেন। নাতি ভয়ে বইটি লুকানোর চেষ্টা করলে সম্রাটের নজরে এড়াতে পারে না। সম্রাট বইটি হাতে নিয়ে অগাস্টাস কিছুটা পরেই নাতিকে ফেরত দিয়ে বলেন, ইনি আমাদের যুগের একজন যথার্থ জ্ঞানী আর সত্যিকারের দেশপ্রেমী। সিসেরো একজন আদর্শবাদী, সত্যিকারের প্রজাতন্ত্র রোমে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। সত্যিকারের প্রজাতন্ত্র রোমে ফিরিয়ে আনতে চেয়েছিলেন, কিন্তু জীবন হারালেন শুধু পথ ভুলের জন্য। আপনাদেরকে আবারও বিরক্ত করলাম। শুভরাত, শুভরাত, শুভরাত। বাঁকা চাঁদ আকাশে। ধন্যবাদ সবাইকে।